কলকাতা পুলিশের পুরনো ফাইলগুলো, ওগুলো খুললে না এমন সব অবিশ্বাস্য অপরাধের গল্প বেরিয়ে আসে যা কল্পনাকেও হার মানায়। আজ আমরা ঠিক তেমনই একটা মামলার গভীরে যাব, এক শ্বাসরুদ্ধকর তদন্ত যা শুরু হয়েছিল প্রায় অদৃশ্য এক সূত্র দিয়ে। আচ্ছা, একবার ভাবুন তো, একটা খুন হয়েছে কিন্তু খুনের অস্ত্রটাই অদৃশ্য। মানে কোনো ছুরি না, কোনো বন্দুক না, এমনকি বিষের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে প্রমাণ হবে যে এটা একটা খুন? ঠিক এই প্রশ্নটাই কিন্তু 1933 সালে কলকাতা পুলিশের গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। চলুন এই অদ্ভুত রহস্যের গভীরে ঢোকা যাক। সালটা 1933, মাস নভেম্বর। লোকে লোকারণ্য হাওড়া স্টেশন। হঠাৎই দেখা গেল প্ল্যাটফর্মে একটা ট্রেন থেকে নামতে গিয়ে একজন লোক টলে পড়ে গেলেন। নাম অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যাস সব শেষ, সেখানেই তার মৃত্যু হল। প্রথম দেখায় তো মনে হবে খুবই সাধারণ একটা ঘটনা, তাই না? প্রথমে তো সবাই এটাই ভাবল যে হয়তো হার্ট অ্যাটাক বা স্ট্রোক জাতীয় কিছু হয়েছে। কিন্তু যখন মৃতদেহটা পরীক্ষা করা হচ্ছিল তখন একজন তদন্তকারীর চোখে পড়ল ছোট্ট একটা জিনিস, এতটাই ছোট যে প্রায় চোখেই পড়ার মতো না। কিন্তু ওই সামান্য ওটাই একটা সাংঘাতিক ষড়যন্ত্রের দিকে ইশারা করছিল। মৃতের বাহুতে মানে হাতে ছিল একদম ছোট্ট একটা সূঁচের ছিদ্রের মতো দাগ। ব্যাস এটাই ছিল একমাত্র ক্লু। আর এই একটা মাত্র সূত্র ধরেই কিন্তু লালবাজারের গোয়েন্দারা এমন এক ষড়যন্ত্রের জাল ছিঁড়তে চলেছিলেন যা এর আগে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। তো গোয়েন্দাদের সামনে প্রথম চ্যালেঞ্জটা কি ছিল? এই যে ব্যক্তিটা মারা গেলেন, ইনি কে? পরিচয়টা উদ্ধার হতেই কিন্তু মামলার মোড় ঘুরতে শুরু করল। কারণ তখন জানা গেল মৃত ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিলেন না। যিনি মারা গেছেন সেই অমরেন্দ্র পাণ্ডে ছিলেন পাকুড়ের বিশাল জমিদারির ভাবী মালিক। কিন্তু তার একজন সৎ ভাইও ছিলেন, বিনয়েন্দ্র। তিনি ওই সম্পত্তির দাবিদার। আর এই নিয়েই দুই ভাইয়ের মধ্যে চলছিল সাংঘাতিক আইনি লড়াই আর পারিবারিক ঝামেলা। মানে বুঝতেই পারছেন, বিশাল সম্পত্তি আর তার সাথে শত্রুতা। খুনের মোটিভ হিসেবে এর চেয়ে জোরালো আর কি হতে পারে বলুন? তাহলে ব্যাপারটা দেখুন, তদন্তের প্রথম কয়েকদিনেই ছবিটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। মোটিভ আছে, সন্দেহভাজন সেও আছে, কিন্তু আসল রহস্যটা তো অন্য জায়গায়। খুনটা হলো কিভাবে? ওই একটা সূচের ছিদ্র ছাড়া যে আর কোনো প্রমাণে পুলিশের হাতে নেই। খুনের উদ্দেশ্য আর কাকে সন্দেহ করা হচ্ছে, এই দুটোই যখন প্রায় পরিষ্কার, তখনও কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রহস্যে ঢাকা। খুনটা করা হলো কিভাবে? গোয়েন্দারা তখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফোরেন্সিক রিপোর্টের জন্য। তারা তখনও জানতেন না যে সেই রিপোর্টে এমন কিছু তথ্য আসতে চলেছে যা তাদের সব হিসেব নিকেশ, সব কল্পনাকে ছাড়িয়ে যাবে। আসলে এই মামলার প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপ, প্রত্যেকটা সূত্র লালবাজারের গোয়েন্দারা খুব যত্ন করে নথিবদ্ধ করছিলেন। আর এই যে মেটিকুলাস ডকুমেন্টেশন, এটাই কিন্তু শেষ পর্যন্ত কাজে এসেছিল যখন সেই বহু প্রতীক্ষিত ফরেন্সিক রিপোর্টটা তাদের হাতে এসে পৌঁছাল। আর তারপর রিপোর্টটা এলো। রিপোর্টে যা লেখা ছিল তা পড়ে গোয়েন্দারা একেবারে হতবাক। অমরেন্দ্র শরীরে পাওয়া গেছে প্যাস্টুরেলা পেস্টিসের সংক্রমণ। সোজা কথায় প্লেগ। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাকে খুন করা হয়েছিল প্লেগের জীবাণু দিয়ে। এমন একটা অস্ত্র যা এর আগে কেউ খুনের কাজে ব্যবহার করার কথা ভাবতেও পারেনি। একবার শুধু এই ষড়যন্ত্রটা ভেবে দেখুন। এমন একটা অস্ত্র যা চোখে দেখা যায় না, যার সংক্রমণ হলে লোকে ভাববে সাধারণ কোনো অসুখ হয়েছে, আর যার কোনো চিকিৎসা সেই সময় ছিল না বললেই চলে। খুনিরা তো ভেবেই নিয়েছিল তারা একদম নিখুঁত অপরাধের ছক কষে ফেলেছে। আচ্ছা, খুনের অস্ত্রটা তো জানা গেল প্লেগ, কিন্তু এই সাংঘাতিক জীবাণু এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কলকাতা পুলিশের তদন্তের জাল এবার কলকাতা ছাড়িয়ে সোজা পৌঁছে গেল বোম্বে পর্যন্ত। তদন্ত যত এগোতে থাকল, পুরো ষড়যন্ত্রটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জানা গেল বিনয়েন্দ্র তার সহযোগীদের নিয়ে বোম্বের বিখ্যাত হাফকিন ইনস্টিটিউটকে ঠকিয়েছিল। গবেষণার নাম করে তারা প্লেগের জীবাণু সংগ্রহ করে। তারপর সেই মারাত্মক জীবাণু তুলে দেওয়া হয় ডক্টর তারানাথ নামে একজনের হাতে, যিনি হাওড়া স্টেশনের ভিড়ের সুযোগ নিয়ে ছোট্ট একটা সূচ ফুটিয়ে অমরেন্দ্রর শরীরে সেই মারণ জীবাণু ঢুকিয়ে দেন। তাদের প্ল্যানটা কিন্তু প্রায় নিখুঁত ছিল। কেই বা সন্দেহ করবে যে প্লেগ দিয়েও খুন করা যায়? আর এর উৎস? সে তো খুঁজে বের করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তারা একটা মারাত্মক ভুল করে বসেছিল। তারা লালবাজারের গোয়েন্দাদের বুদ্ধিকে একদমই পাত্তা দেয়নি। তো সব প্রমাণ হাতে আসার পর এবার ছিল ন্যায়বিচারের পালা। চলুন দেখা যাক এই নিখুঁত অপরাধের শেষটা কি হয়েছিল। শেষ পর্যন্ত আদালতে সব প্রমাণ পেশ করা হলো। বিনয়েন্দ্র পাণ্ডে আর ডক্টর তারানাথ ভট্টাচার্য দুজনকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
কিন্তু এই মামলাটা কিন্তু শুধু একটা খুনির বিচার ছিল না, এটা ছিল আধুনিক ইতিহাসের প্রথম বায়োটেরোরিজমের ঘটনাগুলোর মধ্যে একটা। ভাবা যায় বিজ্ঞানের কি ভয়ঙ্কর অপব্যবহার। আদালতের প্রত্যেকটা নথি এই মামলার রায়কে আরও পাকা করেছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর অপরাধীরা তাদের কাজের চূড়ান্ত শাস্তি পেয়েছিল, আর শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। একটা ছোট্ট সূচের ছিদ্র, একটা অকল্পনীয় অস্ত্র, আর লালবাজারের গোয়েন্দাদের এক কিংবদন্তিতুল্য তদন্ত। এই মামলাটা এটাই প্রমাণ করে যে অপরাধ যতই জটিল হোক না কেন, সত্যের একটা সামান্য কণা থেকেই তার সমাধান বেরিয়ে আসতে পারে। কিন্তু একবার ভাবুন তো, আজকের দিনে যেখানে তথ্য লুকানো আরও অনেক সোজা, এমন একটা নিখুঁত অপরাধের কিনারা করা কি আরও অনেক বেশি কঠিন হয়ে যেত না? উত্তরটা নয় আপনারাই ভাবুন।